দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি ভয়ের জগতে। যারা যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরেকটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যারা গিয়ে আমাদের এই শোটা পছন্দ করেন তারা অবশ্যই শেয়ার করে রাখবেন আপনাদের ফেসবুক পেজের টাইমলাইনে। ভালো লাগলে একটা লাইক করবেন, কেমন লাগলো সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে। আর চলুন আমরা গিয়ে চলে যাই আমাদের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন মাইমুন আক্তার, উনি যেভাবে লিখেছেন আমি ওটি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘটনাটা বছর দশেক আগের। ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামে আরিয়ানের এক বন্ধুর বড় বোনের বিয়েতে ছিল আরিয়ান শহর থেকে গিয়েছিল সেই বিয়েতে। গ্রামটা ছিল ব্রহ্মপুত্র নদীর একদম কাছে, চারদিকে ঘন বাঁশঝাড় আর আমবাগান। বিয়ের ধুমধাম শেষ হতে হতে প্রায় রাত 1টা বেজে গেল। আরিয়ানের শোয়ার ব্যবস্থা হয়েছে মূল বাড়ি থেকে একটু দূরে একটা পুরনো টিনের ঘরে। সাথে ছিল তার বন্ধু সজল। সারাদিনের খাটনিতে সজল বিছানায় পড়তেই অঘরে ঘুমিয়ে তলিয়ে গেল। কিন্তু আরিয়ানের চোখে ঘুম নেই। জানলার বাইরে তাকালে শুধু ঘুটঘুটে অন্ধকার আর জোনাকি পোকার আলো দেখা যায়। রাত যখন 2:30, চারপাশ একদম নিঝুম। হঠাৎ আরিয়ান শুনতে পেল বাড়ির পেছনের পুকুর পাড় থেকে কেউ একজন তাকে ডাকছে। গলার স্বরটা খুব চেনা, হুবহু তার মায়ের মতো। আরিয়ান, বাবা আরিয়ান, একটু এদিকে আয় তো বাবা। আরিয়ান চমকে উঠল। মা তো এখানে নেই, মা তো ঢাকাতে। তাহলে এই মাঝরাতে মার গলায় কে ডাকছে? সে ভাবলো হয়তো মনের ভুল, কিন্তু ডাকটা থামলো না। বারবার অত্যন্ত করুণ সুরে ডাকতে লাগলো। আরিয়ান যেন সম্মোহিতের মতো বিছানা থেকে উঠলো। তার মাথায় কাজ করছিল না। সে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। কষ্টের জন্য রাতে চারপাশটা কেমন ধোয়াটে লাগছে। সে পুকুর পাড়ের দিকে এগিয়ে যেতে লাগলো। পুকুর পাড়ের বড় বটগাছটার নিচে একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে ঠিক যেন তার মায়ের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। আরিয়ান যখন গাছটার প্রায় কাছে চলে এসছে তখন হঠাৎ তার মনে পড়লো দাদির বলা একটা কথা, নিশিরাতে যখন কেউ খুব চেনা সুরে ডাকবে, কখনো 3 ডাকের আগে সাড়া দিবি না, আর একা বাইরে যাবি না। আরিয়ান থামলো। সে আর এক পাও বাড়ালো না। সে লক্ষ্য করলো ওই ছায়াটার পা দুটো মাটির দিকে নেই, বরং মাটি থেকে ইঞ্চিখানেক উপরে শূন্যে ভাসছে। আরিয়ান ভয়ে কাঁপতে কাঁপতে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। আলোটা পড়ার সাথে সাথে যা দেখলো তাতে তার কলিজা শুকিয়ে গেল। সেটা মা নয়, লম্বা একটা কঙ্কাল সার শরীর, গায়ের চামড়া কুচকানো এবং কালো মুখ। মুখটা মানুষের মতো নয়, তেবরা। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। জিনিসটা বুঝতে পারলো আরিয়ান তাকে চিনে ফেলেছে। সাথে সাথে সে একটা চিৎকার দিল। সেই শব্দে মানুষের গলার মতো নয়, যেন শত শত শিয়ালের কান্না একসাথে মিশেছে। ওটা আরিয়ানের দিকে লম্বা হাত বাড়িয়ে ছুটে আসতে লাগলো। আরিয়ান উল্টো দিকে দৌড় দিল। পেছনে শুনতে পাচ্ছিল ভারী কিছু একটা টেনে টেনে আসার শব্দ, আর সেই হাড় কাঁপানো অট্টহাসি। সে কোনো মতে ঘরে ঢুকে সজোরে দরজা লাগিয়ে দিল। সজল জেগে গিয়ে দেখলো আরিয়ান দরজায় হেলান দিয়ে ঘামছে আর থরথর করে কাঁপছে। পরদিন সকালে গ্রামের মুরব্বীরা পুকুর পাড়ে গিয়ে দেখলো বটগাছটার গোড়ায় বড় বড় নখের আঁচড়, আর সেখান দিয়ে কালচে আঠালো কি যেন বের হচ্ছে। গ্রামের ওজা জানালো ওটা ছিল নিশি। কাউকে একা পেলে সে সম্মোহিত করে কাছে নিয়ে গিয়ে মেরে ফেলে। আরিয়ান আজও রাতে একা ঘুমাতে পারে না। একটু শব্দ হলেই তার মনে হয় জানলার ওপাশে কেউ একজন তার মার গলায় ডাকছে। এটাই ছিল ভাইয়া আমার ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আপনার ঘটনাটা আমরা পড়লাম, অত্যন্ত ভয়ানক একটি ঘটনা। অবশ্যই আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন মালিহা ইসলাম পাখি, ওনার ঘটনাটি আমরা পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন।
ঘটনাটি ঘটেছিল বরিশালের একটা প্রত্যন্ত গ্রামে। আরিফ নামে এক যুবক একবার অমাবস্যার রাতে গ্রামের বাড়ির পুকুর ঘাটে বসেছিল। চারদিকে ঝিঝে পোকার ডাক আর ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ সে দেখলো পাশের বাড়ির মতিন চাচা হ্যারিকেন নিয়ে হাতে নিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছেন। আরিফ জিজ্ঞেস করলো, চাচা এত রাতে কই যান? চাচা থামলেন না, শুধু অদ্ভুত গলায় বললেন, বাবা আরিফ, আমার ছেলে খুব অসুখ, ডাক্তার ডাকতে চাই, তুই আমার সাথে একটু আসবি? চেনা মানুষ বিপদে পড়েছে ভেবে আরিফ তার সাথে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর আরিফ লক্ষ্য করলো মতিন চাচার পায়ের কোনো শব্দ হচ্ছে না। শুকনো পাতার ওপর দিয়ে হাঁটলেও কোনো মর্মর শব্দ নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো চাচার হাতের হারিকেনের আলোটা ছিল নীল রঙের। আরিফ ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। তখন সেই ছায়াটা আরিফের দিকে মুখ ঘুরিয়ে বলল, আরিফ, তুই কি জানিস না মতিন চাচা সন্ধ্যায় মারা গেছে? আমি তোকে নিতে এসেছি। কত শেষ হতেই লোকটার ঘাড় লম্বা হয়ে গাছের মগডালে গিয়ে টেকলো। আরিফ চিৎকার করে জ্ঞান হারালো। পরদিন সকালে তাকে জঙ্গল থেকে উদ্ধার করা হয় এবং জানা যায় সত্যিই মতিন চাচা সন্ধ্যায় হৃদরোগে মারা গিয়েছেন। এটাই ছিল ভাই আমার ঘটনা। ঘটনাটা কেমন লাগলো জানাবেন। অদ্ভুত অদ্ভুত লাগলো আমার কাছে ঘটনাটা। যে লোকটা মারা গেছে সেই লোকটাই আবার তাকে ডেকে নিয়ে গেল। এরকম অনেক ঘটনাই ঘটে আমাদের চারিপাশে, যেগুলোর কোনো ব্যাখ্যা থাকে না। এরকম ব্যাখ্যাতীত ঘটনাগুলো নিয়েই হচ্ছে গিয়ে আমাদের ভয়ের জগৎ অনুষ্ঠান। আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই আমরা। আর হচ্ছে গিয়ে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের এই শোটা আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনারাও চাইলে আপনাদের ঘটনা পাঠিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8, আর একটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে সানবিয়া রহমান জুই। ওনার ঘটনাটি আমরা পড়ছি। উনি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি কুষ্টিয়া জেলার একটি গ্রামের। বছর চারেক আগে রানা তার খালার বাসায় বেড়াতে গিয়েছিল। গ্রামটি বেশ নিরিবিলি, কিন্তু পাড়ার শেষ মাথায় একটা বিশাল বাঁশঝাড় ছিল, যেটা নিয়ে গ্রামের মানুষের মনে অনেক ভয়। বলা হতো সন্ধ্যার পর ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে কেউ একা গেলে সে আর সুস্থভাবে ফিরে আসে না। সেদিন রানার ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। বাজার থেকে খালার বাসায় ফেরার পথে ওই বাঁশঝাড়টি পড়ে। রাত তখন মাত্র 8:30, কিন্তু গ্রামের পথ একদম জনমানব শূন্য। বাজারের ভেতর দিয়ে যাওয়ার সময় রানা অনুভব করলো চারপাশটা অস্বাভাবিক রকমের ঠান্ডা। ধীরে ধীরে বাতাসে বাঁশ গাছগুলো একে অপরের গায়ে লেগে এক অদ্ভুত ক্যাচক্যাচ শব্দ করছে। হঠাৎ রানা দেখলো বাজারের মাঝখানে একটা বুড়ি বসে আছে। বুড়িটা উবু হয়ে বসে আছে, কিছু একটা খাচ্ছিল উবু হয়ে। রানার মনে হলো এত রাতে এই নির্জন জায়গায় বুড়িটা কি করছে। সে একটু সাহস করে সামনে গিয়ে জিজ্ঞেস করলো, নানি এত রাতে এখানে কি করেন? বুড়ির কোনো উত্তর দিল না, কিন্তু রানা খেয়াল করলো বুড়িটা যে জিনিসটা খাচ্ছে সেটা থেকে চপচপ শব্দ হচ্ছে এবং খুব বিশ্রী পচা গন্ধ আসছে। রানা তার মোবাইলের লাইটটা বুড়ির দিকে ধরলো। আলো পড়তে রানার কলিজা শুকিয়ে গেল। সে দেখলো বুড়িটা আসলে কোনো মানুষ নয়, তার গায়ের চামড়ার ছাই রঙের এবং ঝুলে পড়েছে চামড়াগুলো। সে যেটা খাচ্ছিল সেটা ছিল একটা মরা বিড়াল। বুড়িটা ধীরে ধীরে তার মাথা ঘুরালো। রানার টর্চের আলোয় দেখা গেল বুড়ির মুখটা একদম চ্যাপ্টা, কোনো নাক নেই, আর চোখ দুটো টকটকে লাল। বুড়িটা হঠাৎ একটা বিকট খিলখিল হাসি দিয়ে দাঁড়িয়ে পড়লো। রানার মনে হলো বুড়িটা লম্বায় প্রায় 7-8 ফুট লম্বা। সে তার লম্বা কুৎসিত হাত বাড়িয়ে রানার দিকে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, অনেক দিন টাটকা মাংস খাই না রে। রানা হাতের ব্যাগ ফেলে দিয়ে উল্টো দিকে দৌড় শুরু করলো। সে বুঝতে পারছিল পেছনের বাঁশঝাড়ের ভেতর দিয়ে কিছু একটা খুব দ্রুত তাকে তাড়া করছে। বাঁশঝাড়গুলো যেন নুয়ে পড়ে তার পথ আটকে দিচ্ছিল। দৌড়াতে দৌড়াতে সে খালার বাড়ির কাছাকাছি আসতে চিৎকার করে পড়ে গেল। বাড়ির লোকজন বের হয়ে তাকে উদ্ধার করে। রানা প্রায় 1 সপ্তাহ প্রচণ্ড জ্বর ছিল। ঘুমের ঘরে সে শুধু চিৎকার করতো আর বলতো, ওই যে বুড়িটা আসছে। গ্রামের ওঝা এসে অনেক ঝাড়ফুঁক করার পর সে সুস্থ হয়।
এরপর থেকে ওই গ্রামের কেউ আর সন্ধ্যার পর ওই বাজারের রাস্তা একা হাঁটে না। আজও মাঝে মাঝে রাতে ওই বাজার থেকে সেই বিটকেল খিলখিল হাসি শোনা যায়। এটাই ছিল ভাই আমার ঘটনা। আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। সো পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম অতিথি পাখি। ওকে, উনি যে বলে গেছেন আমি ওটা সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ঘটনাটি উত্তরবঙ্গের একটি পুরনো জমিদার আমলের ভাঙাচোরা বাড়ি। সোহেল তার বন্ধুদের সাথে শখের বসে সেই পুরনো বাড়িতে গিয়েছিল প্যারানরমাল ইনভেস্টিগেশন করার জন্য, অথবা ভূত খুঁজতে, যেটাই বলেন না কেন। বাড়িটার নাম ছিল রক্তমুখী কুঠির। গ্রামবাসীর মধ্যে বহু বছর আগে এক তান্ত্রিক সেখানে মানুষের রক্ত দিয়ে সাধনা করত। রাত 12টার দিকে সোহেল আর তার দুই বন্ধু বাড়ির ভেতরে ঢুকলো। চারদিক চামচিকার ডাক আর ধুলোবালির গন্ধ। সোহেলের হাতে ছিল একটা উন্নত মানের ক্যামেরা আর টর্চ। বাড়ির দোতলায় ওঠার সময় সিঁড়িগুলো থেকে অদ্ভুত মর্মর শব্দ আসছিল, যেন কেউ নিচ থেকে তাদের দেখছে। পুরো বাড়ি ঘোরার পর তারা দেখলো একদম কোণের দিকে একটা ছোট্ট ঘর, লোহার শিকল দিয়ে তালাবদ্ধ করা। সোহেল কৌতূহলবশত তালাটা টান দিতেই সেটা জং ধরে ভেঙে পড়ে গেল। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার এবং সেখানে কড়া পচা গন্ধ। টর্চের আলো ফেলতেই তারা দেখলো ঘরের মাঝখানে একটা মানুষের কারটি, যেটাকে মাথার খুলি বলতে পারি আমরা। মাথার খুলি রাখা এবং চারপাশে সিঁদুর দিয়ে গোল দাগ কাটা। হঠাৎ সোহেলের ক্যামেরাটা কাঁপতে শুরু করলো। ক্যামেরার স্ক্রিন সে দেখলো তা সশরীরে দেখা যাচ্ছিল না, স্ক্রিনে দেখা যাচ্ছে তাদের ঠিক পেছনেই একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার কোনো হাত নেই, শুধু বড় বড় দুটো থাবা। সোহেল ভয়ার্ত গলায় বলল, পিছন তাকাস না, কেউ একজন আছে। বন্ধুরা পালানোর চেষ্টা করতে হঠাৎ ঘরের দরজাটা ধরাম করে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে কেউ যেন শিকল টেনে দিচ্ছে। সোহেল টর্চের আলো ঘরের কোণে ফেলল। সেখানে দেখলো সেই তান্ত্রিকের কঙ্কাল সার শরীরটা দেয়ালে হেলান দিয়ে বসে আছে, কিন্তু তার কুটোরহীন চোখগুলো জল জল করছে। বাতাসে একটা গমগমে কণ্ঠস্বর ভেসে এলো, তোরা এসেছিস আমার বলিদান পূর্ণ করতে, আরো 3টি প্রাণ দরকার। তান্ত্রিকের কঙ্কালটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। হাড়ে ঠক ঠক শব্দে পুরো ঘরটা কেঁপে উঠলো। সোহেল আর তার বন্ধুরা তখন জানলার কাঁচ ভেঙে লাফ দিয়ে বাইরে পড়লো। নিচে পড়ার সময় সোহেল উপরের জানলার দিকে তাকিয়ে দেখলো সেই তান্ত্রিকটা জানলার শিকল ধরে দাঁড়িয়ে তাদের দিকে পৈশাচিক হাসি আসছে। সোহেল এবং তার বন্ধুরা সে যাত্রায় বেঁচে ফিরলেও সোহেলের বাম হাতের কবজিতে কালো নখের দাগ বসেছিল, যেটা কোনো ওষুধে সারেনি। আজও মাঝে মাঝে রাতে সোহেল শুনতে পায় তার দরজার ওপাশে কেউ শিকল নাড়ছে আর ফিস ফিস করে বলছে, এখনো বলিদান শেষ হয়নি। এটাই ছিল ভাই আমার ঘটনা। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবে। অবশ্যই আপনার ঘটনাটা আমরা পড়ে দিলাম এবং আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম RJ ফারহান 8 এবং আরও একটা পেজের নাম RJ জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনারা আমাদের ইমেইল অ্যাড্রেসেও চাইলে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসের ঠিকানাও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে আপনাদেরকে আরেকটু বলতে চাই, আমাদের ফ্যামিলিটা তো খুব ছোট, আমি চাই ছোট্ট ফ্যামিলিটা অনেক বড় হয়ে যাক। সেই জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি গিয়ে আমাদের এই শোগুলো শেয়ার করে দেন আপনাদের ফেসবুকের টাইম লাইনে, পাশাপাশি আপনাদের সোশ্যাল মিডিয়া আরও প্ল্যাটফর্মগুলোতে, পাশাপাশি যদি আপনার কিছু বন্ধুকে ট্যাগ করে দেন যে বন্ধু আমি তো এই শোটা শুনি, ভালো লাগে, তোরাও শুনতে পারিস, তাহলে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেক অনেক বড় হয়ে যাবে। যেটা আমাদের দরকার আপনাদের ভালোবাসা। আর যদি চান যে ভাইয়ার শোটা তো আমার ভালো লাগে, তাহলে আমি পরবর্তী শোগুলো কেন শুনবো না, আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম, বেল আইকন বাটনে ক্লিক করে রাখলাম, পরবর্তী এপিসোডটা আসার সাথে সাথে আমি নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আমি যেহেতু শনিবার এবং বুধবার থাকি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়, সো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দিবেন। আর চলুন আমরা চলে যাই হচ্ছে কি আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদের কি যিনি পাঠিয়েছেন আমিন ভাই। সো উনি যেভাবে লিখেছেন, ওনার আইডির নামটা আসলে আমিন ভাই, উনি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছিল নাটোর জেলার একটি বিলের ধারে। গ্রামের নাম নওগাঁ। নাটোরের একটি গ্রাম। রফিক নামের এক যুবক ছিল, মাছ ধরার ভীষণ শৌখিন। বর্ষার শেষে যখন বিলের পানি নামতে শুরু করে তখন বিলে প্রচুর মাছ ধরা পড়ে। রফিক মাঝে মাঝে রাত জেগে একাই বিলে জাল ফেলতে যেত। এক মঙ্গলবার রাত, ঘুটঘুটে অন্ধকার, রফিক তার ডিঙ্গি নৌকা নিয়ে বিলের মাঝখানে গেছে। চারপাশ একদম নিঝুম, শুধু মাঝে মধ্যে পাতিহাঁসের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ রফিক দেখলো বিলের মাঝখানে একটি কচুরিপানার স্তূপের উপর একটা ছোট বাচ্চা ছেলে বসে আছে। ছেলেটার গায়ে কোনো কাপড় নেই, গায়ের রং কুচকুচে কালো। রফিক অবাক হয়ে ভাবলো, এত রাতে এই বিলের মাঝখানে বাচ্চা ছেলে আসবে কোত্থেকে। সে নৌকাটা একটু কাছে নিয়ে ডাক দিল, এই খোকা, তুই এখানে কি করছিস? বাচ্চাটা কোনো কথা বলল না, শুধু ফিক করে হাসলো। রফিক দেখলো ছেলেটার হাতে একটা বড় জ্যান্ত শোল মাছ, আর সে সেটা কাঁচাই কামড়ে কামড়ে খাচ্ছে। রফিকের বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারলো এটা সাধারণ কোনো মানুষ নয়। সে দ্রুত বইটা চালিয়ে সেখান থেকে সরে আসার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে যত জোরেই বইটা বইছে নৌকা একই জায়গায় স্থির হয়ে আছে, যেন নিচ থেকে কেউ এক নৌকাটা শক্ত করে ধরে রেখেছে। রফিক ভয়ার্ত গলায় বলল, আল্লাহু আকবার। সাথে সাথে সেই বাচ্চাটা একটা বিকট গর্জন দিয়ে উঠল। চোখের পলকে ছেলেটা বড় হতে লাগলো। দেখতে দেখতে সে প্রায় 10 ফুট লম্বা হয়ে গেল। তার হাত দুটো লম্বা হয়ে লগি বা বাঁশের মতো হয়ে গেল। সেই লম্বা হাত দিয়ে সে রফিকের নৌকায় এক পাশে চেপে ধরলো। রফিক দেখলো জিনের পা দুটো উল্টো দিকে গোড়ানো এবং তার সারা শরীরে থেকে মাছের আষ্টে পচা গন্ধ বের হচ্ছে। জিনটা না কি সুরে বলে উঠলো, মাছ ধরবি? অনেক মাছ আছে আমার কাছে, যাবি আমার সাথে পানির নিচে? এই বলে সে নৌকাটা ডোবানোর জন্য জোরে জোরে ঝাঁকাতে লাগলো। রফিক মরিয়া হয়ে পকেট থেকে একটা ম্যাচ জ্বালানোর চেষ্টা করলো। বলা হয় জিন ভূত আগুনে ভয় পায়। অনেক চেষ্টার পর একটা লাঠি জাল একটা কাঠি জ্বলতে জিনটা একটা আগুনের গোলার মতো হয়ে দূরে ছিটকে পড়লো। রফিক তখন পাগলের মতো বইটা চালিয়ে পাড়ে চলে এলো। পাড়ে উঠে সে আর পেছনে ফিরে তাকায়নি, সোজা দৌড়ে বাড়ি চলে যায়। বাড়িতে ফেরার পর রফিকের 3 দিন প্রচণ্ড জ্বর ছিল। মজার ব্যাপার হলো তার সারা শরীর দিয়ে মাছের আষ্টে গন্ধ আসতো, যা সাবান দিয়ে ধুলেও যেত না। কবিরাজের সে সরিষার তেল পরা দিয়ে মালিশ করার পর সেই গন্ধ দূর হয়। এরপর থেকে রফিক আর কোনোদিন রাতে একা মাছ ধরতে যায়নি। আজও বিলের ওই অংশে জেলেরা রাতে একা যেতে সাহস পায় না। এটাই ছিল ভাই আমার ঘটনা। অবশ্যই আপনার ঘটনাটি আমার কাছে ভালো লাগছে, এবং আমার ভিউয়ার্স, আমার বন্ধু, আমার ফ্যামিলি মেম্বার, ভয়ের জগতের যারা আছেন, আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। প্রত্যেকটা ঘটনা, এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর যদি চান আপনার ঘটনাটা আমরা পড়ে দিই, আপনার ঘটনাও প্রচার হোক আমাদের এই ভয়ের জগৎ শোতে, তাহলে আপনার ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম RJ ফারহান 8 এবং আরেকটা পেজ RJ জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পাশাপাশি ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনাটি পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসের লিঙ্কটি ইমেল অ্যাড্রেসের ঠিকানা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমরা আজকের মতো বিদায় নিতে চাই। বিদায় নেওয়ার আগে আবারও বলতে চাই, আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড় করার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আপনাদের ফেসবুকের টাইম লাইনে। পাশাপাশি আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকলে ওখানেও শেয়ার করে রাখতে পারেন। তাহলে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেক অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা অনেক ভালো ভালো ঘটনা শেয়ার করতে পারবো আপনাদের জন্য। সো চলুন আজকের মতো বিদায় নেই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।